ভালোবাসা মানুষকে বদলে দেয়। কখনো একটু বেশি হাসায়, কখনো অকারণেই কারো কথা ভাবতে শেখায়। একটা মানুষ ধীরে ধীরে অভ্যাস থেকে প্রয়োজন হয়ে যায়, আর তখনই হৃদয় বুঝে যায় সে আর নিজের মতো নেই। হ্যালো বন্ধুরা, আমি রোকসানা, আর তোমরা আছো রোকসানাস লাইফ ক্যানভাসের গল্পের আঙিনায়। আজ শুনবো সালমা চৌধুরীর লেখা আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের ৭৯তম পর্ব। চলো আজ আরও একটা সুন্দর অধ্যায়ের পর্দা সরাই। পর্ব নাম্বার ৭৯। মায়েশারা সারাদিন শেষে বিকেল দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মামা মামিরাও বাড়িতে চলে যাবেন। আলী আহমদ খান আর মোজাম্মেল খান অফিসে থাকলেও দুপুরে বাসায় এসে সবার সঙ্গে খাওয়া দাওয়া করেছেন। যাওয়ার আগে আগে মালা হঠাৎ মেয়েকে ডেকে শক্ত কণ্ঠে বলল, আবির ভাইয়ের নাম্বারটা দাও তো। মেয়ে কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওনার নাম্বার দিয়ে আপনি কি করবেন? কথা বলবো। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে স্বাভাবিক স্বরে বলল, উনি প্রজেক্টের কাজে ব্যস্ত আছেন, আপাতত আত্মীয় স্বজনদের সাথে কথা বলার সময় নেই ওনার। মালা বিরক্ত হয়ে শুধালো, তোমার সাথে কথা বলার সময় আছে? মেঘ কপালের মাঝ বরাবর ভাঁজ ফেলে মেকিস্বরে বলল, আমার সাথে কথা না বললে ওনার রাতে ঘুমই হয় না। মেঘ যে ইচ্ছেকৃত রাগানোর জন্য এসব বলছে এটা বুঝতে মালার বেশি সময় লাগলো না। মালা তৎক্ষণাৎ রাগান্বিত কণ্ঠে বলল, যত যাই বলো, ভাইয়ার নাম্বার আমি সংগ্রহ করেই নিব। আগেও কত রাত ভাইয়ার সাথে আনলিমিটেড কথা বলেছি, তার হিসেব নেই। এবারও তাই হবে। ঘুম পাড়ানোর জন্য প্রয়োজনে ভাইয়াকে ঘুমের ঔষধ সাজেস্ট করব। মেঘ ভেতরে ভেতরে রাগলেও রাগটা প্রকাশ করলো না। ফিক করে হেসে বলল, চেষ্টা করে দেখতে পারেন, হতেও পারে ওনার হার্টবিট আপনার দেওয়া ঘুমের ওষুধের পাওয়ারকেও হার মানিয়ে দিল। মালা কটমট করে বলল, তুমি যে কোন ভরসা এসব বলো আল্লাহ ভালো জানেন। আকস্মিক মেঘের ঘড়িতে আবিরের মেসেজ আসছে, অলোকে। মেঘ মালার দিকে ঘড়িটা এগিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে জবাব দিল, এই ভরসায়? নামের জায়গায় শুধু আমার আবির লেখাটাই ভাসছে। মালা কিছুক্ষণ তাকিয়ে থেকে মিনমিন করে বলল, ফোনে আমার আবির লিখে রাখলেই আবির ভাই তোমার হয়ে যাবে না। আরও কত কি বিড়বিড় করতে করতে মালা বেরিয়ে গেছে। মেঘ মুখ ফুলিয়ে সেদিকে তাকিয়ে আছে। সত্যি তো, ফোনে আমার আবির ভাই নামটা গত ১.৫ বছর যাবতই সেভ করে রেখেছে। নতুন নাম্বারটাও একই নামে সেভ করেছে, কিন্তু তাতে সম্পর্কের কোনো উন্নতি হচ্ছে না। আবিরের অন্তর্নিহিত অনুভূতি বোঝার সক্ষমতা মেঘের হয়েছে ঠিকই, কিন্তু আবির যতদিন না নিজের অনুভূতি প্রকাশ করছে ততদিন মেঘের আত্মবিশ্বাস আসবে না। জোর গলায় নিজেকে যতই আবিরের প্রেমিকা বলুক না কেন, দিন শেষে এটাই সত্যি, আবির তাকে কোনো প্রকার প্রতিশ্রুতি দেয়নি। মেঘ মুখ ফুলিয়ে রুমে চলে গেছে। শেষ বিকেলের দিকে একটা হ্যান্ড পার্স আর সাথে 2টা ফাইল আর কিছু কাগজপত্র নিয়ে বর্ণা আনমনে হাঁটছে। আচমকা নজর পড়ে অনেকটা সামনে তানভীরের মতো কেউ একজন ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। শিওর হওয়ার জন্য বর্ণা দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে। ছেলেদের হাঁটা স্বাভাবিক গতির সাথে মেয়েদের দৌড়ের গতি মোটামুটি সমান ধরা যায়। রাস্তায় দৌড়াতে পারছে না, তবে যথাসাধ্য দ্রুত হেঁটে তানভীরের বেশ কাছাকাছি চলে এসেছে। পেছন থেকে 2-4 বার ডেকেওছে, কিন্তু সেই ডাক তানভীরের কর্ণকুহরে পৌঁছায়নি। বর্ণা এবার থেমে শ্বাস টেনে উঁচুস্বর ডাকলো, ওই ভিলেন। মেয়েলি কণ্ঠস্বর কানে বাজতেই তানভীর উদ্দেশ্যহীনভাবে পেছনে ঘুরল। বর্ণাকে দেখেই থমকে দাঁড়ালো। ভ্রুকুচকে কল কেটে কপট রাগী স্বরে জানতে চাইল, কোন দিক থেকে ভিলেন মনে হয় আমায়? কখন থেকে ডাকছিলাম, আপনি শুনছেনই না, তাই বাধ্য হয়ে ডাকলাম। হঠাৎ আমাকে ডাকার কারণ? এমনি। আপনার বাইক কোথায়? একটা ছোট ভাই নিয়ে গেছে। কেন? এমনি, জিজ্ঞেস করতে পারি না? তানভীর মলিন হাসল। কিছু একটা ভেবে গম্ভীর কণ্ঠে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় চলে যেও, আসছি। তানভীরের এমন ব্যবহারের আগা মাথাও বর্ণা বুঝল না। কিছুক্ষণ ভাবার পর হঠাৎ পূর্বের ঘটনাগুলো মনে পড়ল। বর্ণা সহসা ডাকলো, এই যে। তানভীর ঘাড় ঘুরিয়ে বিমূঢ় দৃষ্টিতে বর্ণার দিকে তাকালো। বর্ণার মুখের মায়াবী হাসিতেই তানভীরের হৃদয় দুরু দুরু কাঁপছে। তানভীর উত্তর না দিয়ে খানিক ভ্রু নাচালো। বর্ণা একগাল হেসে বলল, ঝালমুড়ি খাবেন? তানভীরের তাৎক্ষণিক উত্তর, না। তাহলে ফুচকা? না। চটপটি? না। চা? না। বর্ণা এবার খানিক রেগে গেছে। চোখের পাতা ঝাপটে আনমনে বলে উঠল, তাহলে কি সিগারেট খাবেন? তানভীর প্রশস্ত নেত্রে বর্ণার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে শুধালো, কি বললে? বর্ণা উত্তর না দিয়ে অন্য পাশে তাকিয়ে লজ্জায় আর আতঙ্কে নিজের মুখ চেপে ধরেছে। নিজের প্রতি অতিষ্ঠ হয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। তানভীর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। বর্ণাকে আপাদমস্তক দেখে মুচকি হেসে বলল, সিগারেট খেতে পারি যদি তুমি আমার সঙ্গে খাও। অপ্রত্যাশিত কথায় বর্ণা শার্ট করে তানভীরের অভিমুখে তাকালো। চোখ স্বাভাবিকের তুলনায় বেশ বড় আকার ধারণ করেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বেসামাল পরিস্থিতি সামলে বর্ণা দৃঢ় কণ্ঠে শুধালো, ছি, আপনি সিগারেটও খান? তুমি খাওয়াতে চাচ্ছ, তাহলে আমার খেতে সমস্যা কোথায়?
বন্যা মাথা নিচু করে জড়সড় হয়ে বলল, মুখ ফসকে বেরিয়ে গেছে, সরি। এতদিন মানুষকে মুখ ফসকে অনেক কিছু বলতে শুনেছি, আজ প্রথমবার কোনো মেয়ে মুখ ফসকে সিগারেট অফার করেছে। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। চলো, সামনে থেকে 2টা সিগারেট নিচ্ছি। বন্যা আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, না আমি যাব না। বন্যার চেঁচানোর শব্দে তানভীর আতকে উঠে বুকে হাত রেখে আশেপাশে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, যেভাবে চিৎকার করছো মানুষ তো অন্য কিছু ভাববে। বন্যা আস্তে করে বলল, যার যা খুশি ভাবুক, আমি সিগারেট খাবো না। তানভীর সশব্দে হেসে বলল, হা ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। এরপর মুখ ফুসকে সিগারেটের কথা বললে সত্যি সত্যি টেস্ট করাবো। এগুলো ঠিক না, আপনি এসব করতে পারেন না। বারে ডাক বা ভিলেন আর কিছু বলেই ন্যায় অন্যায়ের জ্ঞান দিবা, তা তো মানব না। বন্যা বিরক্ত হয়ে বলল, দেখুন আমি আপনাকে ট্রিট দিতে ডেকেছিলাম, আপনি ইচ্ছাকৃত আমার সাথে এমন ব্যবহার করছেন। তানভীর সূক্ষ্ম নেতে তাকিয়ে দৃঢ় কণ্ঠে শুধালো, আমি আবার কি করলাম? যাই অফার করছি শুধু নাই করে যাচ্ছেন। আমার সাথে চলাচলে যার অস্বস্তি বোধ হয়, আমাকে যার অসহ্য লাগে, আমি তার থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করি। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমি কি একবার বলেছি আপনাকে অসহ্য লাগে, নাকি বলেছি আপনি আমার অস্বস্তির কারণ? তানভীর স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে আকস্মিক হেসে বলল, চলো। কোথায়? বা ট্রিট না দিবা বললা, এখন এটা বলো না যে বোর নেই বা সময় নেই। বন্যা ঠিক এই কথাটাই বলতে চেয়েছিল, মুখের কথাটা গিলে শান্তস্বরে বলল, কি খাবেন? ঝালমুড়ি, ফুচকা, চটপটি, এনিথিং। বন্যা ভ্রু গুটিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, মনে মনে তানভীরকে অল্প স্বল্প বকেও নিল। মেঘ আর তার ভাইয়ের স্বভাবে বিশেষ কোনো পার্থক্য নেই, দুজনেই বেশ অভিমানী। মেঘ মেয়ে বলে অভিমানটা একটু বেশি প্রকাশ পায়। ঝালমুড়ি হাতে দুজনেই পাশাপাশি 2টা চেয়ারে বসা, 1 প্লেট ফুচকা আর একটা চটপটি অর্ডার দিয়েছে। তানভীর ঠান্ডা কণ্ঠে শুধালো, হঠাৎ আমাকে ট্রিট দেওয়ার কারণ কি? বন্যা ঢোক গিলে আস্তে করে বলল, সেদিন আপনাকে চা খেতে বলিনি বলে আপনার বোন আমায় কতগুলো কথা শুনেছে, তাই আজ। তানভীর ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে জানতে চাইল, বোনও তোমায় কথা শুনিয়েছে? কি বলেছে? তানভীর নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীরের দৃষ্টি দেখে বন্যা থতমত খেয়ে হাসার চেষ্টা করলো, হাসি মুখে বলল, তেমন কিছু না, আসলে সেদিন আমার তরফ থেকে সবাইকে চায়ের ট্রিট ছিল, তাই স্বাভাবিকভাবে আমার আপনাকে চা অফার করা উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি। তাছাড়া বিল দেওয়ার বিষয়টা নিয়ে মেঘ একটু রেগে গিয়েছিল। বোনের কথায় কিছু মনে করো না প্লিজ। বন্যা ঠোঁট উল্টিয়ে বিদ্রুপের ভঙ্গিতে বলে উঠল, ও আচ্ছা ঠিক আছে, কিছু মনে করলাম না, ওকে। কি সমস্যা, এভাবে কথা বলছো কেন? এমনি। তানভীর সূক্ষ্ম নেতে তাকিয়ে শুধালো, এমনি বলাটা কি তোমার স্বভাব? বন্যা উপর নিচ মাথা নাড়ল। তখনই বন্যার বড় আপুর কল আসছে। বন্যা স্বাভাবিকভাবেই কল রিসিভ করে কথা বলছে। ইতিমধ্যে ফুচকা আর চটপটি দিয়ে গেছে। বন্যা কথা শেষ করে চটজলদি 2-3টা শীট বের করে তানভীরের হাতে দিয়ে বলল, এগুলো মেয়েকে দিয়ে দেন, কাল ভার্সিটি বন্ধ, পরশু একটা ক্লাস টেস্ট আছে, পড়ে নিতে বলবেন। তানভীর গাল ফুলিয়ে নির্বোধের মতো বন্যাকে খানিক দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এত সমুদ্রের রহস্য তবে এই ছিল, স্বার্থপর মেয়ে কোথাকার। বন্যা ফুচকা খেতে খেতে আর চোখে তানভীরের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আমি ঝগড়া করছি? তানভীর ঠোঁট চেপে হেসে বলল, এটাকে অবশ্য ঝগড়া বলে না, তবে তর্কের বিবাদ বলা যায়। বন্যা সেসবে পাত্তা না দিয়ে ফুচকা খাচ্ছে। তানভীর টুকটাক ফুচকা খেতে পারলেও আজ চটপটি নিয়েছে, কারণ 1 প্লেট ফুচকা একা শেষ করা তানভীরের পক্ষে সম্ভব না। মেঘদের সাথে বের হলে মেঘ, মিম আর আদির থেকে অল্প কয়টা খায়, আজ আগে ভাগেই চটপটিটা বেছে নিয়েছে। বন্যা ফুচকা শেষ করে উঠতে উঠতে বলল, আপুদের জন্য একটা পার্সেল নিয়ে বিলটা দিয়ে আসছি, আপনি বসুন। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, বিলটা আমি দিই। বন্যা রাগি রাগি মুখ করে তাকাতে তানভীর ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে আমি বসছি, বিলটা তুমি দিয়ে আসো। বন্যা মুচকি হেসে চলে গেছে। বিল দিয়ে এসে তানভীরের হাতে শিটগুলো আবারও দেখে নিল। পার্স আর শিটগুলো হাতে নিতে নিতে শীতল কণ্ঠে বলল, সরি, সময়ের অভাবে চা খাওয়াতে পারছি না, অন্য কোনো দিন খাওয়াবো ইনশাল্লাহ। তানভীর মুচকি হেসে বলল, চা কিন্তু তোমার হাতের বানানো হতে হবে। দেখা যাক, আসছি। আমি এগিয়ে দিয়ে আসি। তার কোনো দরকার নেই, আপু নিয়ে যাবে আমাকে। সাবধানে যেও। আচ্ছা, আপনিও। বন্যা রাগ করেছে ভেবে সেদিনের ঘটনা জানতে মেঘকে জিজ্ঞেস করার জন্য মেঘের রুমের সামনে আসতে তানভীর থমকে দাঁড়ালো। মেঘ আপন মনে বন্যার সাথে ফোনে কথা বলছে। দুজনের আবোল তাবোল কথা আর হাসি শব্দে তানভীর থ মেরে দাঁড়িয়ে পড়েছে। কোথায় ভেবেছিল মেঘ আর বন্যার মধ্যে মান অভিমান চলছে, মেঘের থেকে কারণ জেনে সমাধান করার চেষ্টা করবে, কিন্তু ঘটনা সম্পূর্ণ উল্টো। তানভীর আস্তে করে গলা খাকারি দিয়ে রুমে এসে সিট রেখে চলে যাচ্ছে। মেঘ ঠান্ডা কণ্ঠে শুধালো, ভাইয়া কিছু বলবা? না। তানভীর বিড়বিড় করতে করতে যাচ্ছে, মায়ের কাছে মাসির গল্প বলে আর কি হবে। রাত 9টা বেজে গেছে। মেঘ আবিরকে কোনো মেসেজ করেনি। কিছুক্ষণ পর আবিরই মেসেজ দিল, বিজি। মেঘে ছোট রিপ্লাই, নো। তৎক্ষণাৎ আবিরের কল আসছে। মেঘ কল রিসিভ করে চুপচাপ বসে আছে। ওপাশ থেকে আবির বলছে,
ফ্রি হয়ে মেসেজ দিতে বলছিলাম, বিকেল থেকে মুখ ফুলিয়ে রুমে বসে আছেন, কিছু খাননি শুনলাম, একটা টেক্সট পর্যন্ত করেননি, কি সমস্যা? কোনো সমস্যা নেই। মালা কি আবার আজে বাজে কথা বলছে? মেঘ মুখ ফুসকে বলে ফেললো, চরিত্রের সমস্যা আপনার, মালা আপু কি বলবে? আবির উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, কি? আমার চরিত্রের সমস্যা? কে বলছে? প্রমাণ কি? মেঘ খানিক চুপ থেকে সন্দিহান কণ্ঠে বলে উঠল, মালা আপুর সাথে কত রাত আনলিমিটেড কথা বলেছেন বলতে পারবেন? মালা আপুর মতো আর কত মেয়ের জীবন নষ্ট করেছেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, রাতভর আনলিমিটেড কথা, তাও আবার মালার সাথে? আল্লাহ, কোথায় আছো? আমায় উঠায় নাও, এই অবিশ্বাসের দুনিয়ায় আমি আর থাকতে চাই না। ঢং করতেছেন কেন? বলেননি কথা, অস্বীকার করতে পারবেন? হ্যাঁ বলেছি, তবে শুধুমাত্র মামা মামি আর মাইশা আপুর সাথে। যেহেতু ফোন মালার ছিল তাই রিসিভ করে হাই হ্যালো এতটুকুই কথা হতো। এমনকি এই মালার যন্ত্রণায় রাতের বেলা ফোন বন্ধ করে ঘুমাইতাম। বিশ্বাস না হলে বাসা সবাইকে জিজ্ঞেস করতে পারেন। এক পর্যায়ে বাধ্য হয়ে নতুন ফোনও নিয়েছিলাম, এটা শুধুমাত্র তানভীর জানতো। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি নিষ্পাপ, দুধে ধোয়া তুলসী পাতা? আবির মৃদুস্বরে বলল, একদমই না। আমি নচ্ছার, বদমাশ, ধৃষ্ট, লুচ্চা অথবা লম্পট, তবে সেটা শুধুমাত্র একজনের জন্য। সে ব্যতীত পৃথিবীর কেউ আমার দিকে আঙুল তুলে বলতে পারবে না আমি তার দিকে কুনজর দিয়েছি কিংবা তার সাথে বেহুদা কার্যকলাপ করেছি। কে সে? কেন বলবো? কোনো এক বৃষ্টি স্নাত রাতে কেউ একজন আমাকে বলেছিল, আপনি যা বলবেন, যে অবস্থাতেই বলবেন, আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলবো। তার বিশ্বাস এতটাই ঠুনকো যে কেউ তাকে কিছু বললেই তার বিশ্বাসের ঘরের বাতি নিভে যায়। আমি তাকে আমার মনের কথা কিভাবে বলবো? সে বরং তার মনের ঘরে অবিশ্বাসী পুষতে থাকুক। মেঘ আশাহত কণ্ঠে বলল, আচ্ছা সরি। সরি বলছেন, 2 দিন পর ভুলে যাবেন। দেখা গেল আজ থেকে 3 মাস পর কেউ একজন এসে বলল সে 2 মাসের প্রেগনেন্ট আর তার বাচ্চার বাবা আবির। আপনিও নাচতে নাচতে সে কথা বিশ্বাস করে ফেলবেন, অথচ আবির 4 মাস যাবৎ দেশের বাহিরে। আমি এতটাও নির্বোধ নয়। তা ঠিক কতটুকু চতুর আপনি? আপনাকে রাগানোর জন্য কেউ ইচ্ছেকৃত আজে বাজে কথা বলছে আর আপনি সব কিছু বুঝতে পেরেও রাগ করে বসে আছেন? বাহ! একটা সময় পর্যন্ত মালা আমাকে খুব জ্বালিয়েছে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু গত 6 মাসের উপরে মালার সাথে আমার কোনো যোগাযোগই হয়নি। এখন বিশ্বাস করা না করা আপনার উপর। বললাম তো সরি। ঠিক আছে, এখন খেতে যান। আপনি খেয়েছেন? না, খাবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দিন কাটছে দ্রুত গতিতে, প্রত্যেকে নিজেদের নিয়ে ব্যস্ত। আবির না থাকায় অফিসের কাজের চাপ আলী আহমদ খানকে একা সামলাতে হচ্ছে, মোজাম্মেল খানকে ঢাকার রাজশাহীতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তানভীর নিজেও প্রচুর ব্যস্ত হয়ে গেছে, পুরো দমে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, সাথে আবিরের অফিসের কিছু কাজকর্ম সামলাতে হচ্ছে। তবে মেঘ একদম রিল্যাক্সে আছে। সকালবেলা আবিরের কলে ঘুম ভাঙে তার। টুকটাক কথা বলে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়েই পড়তে বসে। সারাদিন ভার্সিটি ঘোরাঘুরির ফাঁকেও আবিরকে মেসেজের পর মেসেজ করে। আবিরও যথাসম্ভব মেঘের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। সারাক্ষণ মেসেজে আর অডিও কলে কথা বললেও কেউ কাউকে ভিডিও কল দেয় না। সন্ধ্যায় বাসায় সবার সাথে ভিডিও কলে কথা বললেও মেঘের সাথে তেমন কথা হয় না। মেসেজে করা দুষ্টামির জন্য মেঘ লজ্জায় ভিডিও কলে আবিরের দিকে তাকাতেই পারে না। অন্যদিকে আবির কথা বলতে গেলে তুই, তুমি আর আপনি মিক্সড করে ফেলে। আশেপাশে মা, কাকিয়া, মিম, আদি থাকে, মাঝে মাঝে আলী আহমদ খানও থাকেন। সবার সামনে এভাবে কথা আটকে যাওয়া, মেঘের লাজুক চেহারা দেখে নিজেকে সংযত রাখতে না পারা, সব কিছুর জন্য ভিডিও কলে মেঘের সঙ্গে কথা বলতে চায় না। মাসখানে কেটে গেছে। তানভীরের ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে, আজও পরীক্ষা আছে, তাই সময় মতো পরীক্ষা দিতে গেছে। মিমরা কেউ বাসায় নেই। সারাদিন একা একা কিছুই ভালো লাগছে না মেঘের। আবিরের সঙ্গে দুপুরে কথা হয়েছে, একটু পর মিটিং আছে বলে ঠিকমতো কথাও বলতে পারেনি। মেঘ ফোন হাতে নিয়ে নিচে যাচ্ছিল, তানভীরের রুম পর্যন্ত এসে হঠাৎই থেমে গেছে। রুমের দরজাটা খোলা। মেঘ দরজা থেকে রুমে উকি দিতেই দেখলো রুম এলোমেলো হয়ে আছে। সচরাচর মেঘ তানভীরের রুমে যায় না, রুম গোছানোর তো প্রশ্নই আসে না। রুমের বেহাল অবস্থা দেখে নিজেরই ইচ্ছে হলো রুমটা গুছিয়ে দেয়ার। টেবিল আর বিছানায় বই খাতার ছড়াছড়ি, গতকালকের ধোয়া শার্টগুলো এমনি পড়ে আছে। মেয়ে গুনগুন করে গান গাইতেছে আর একটা একটা করে শার্ট ইস্ত্রি করছে। প্রায় ঘন্টা 2 সময় নিয়ে সব কিছু গুছিয়ে শার্টগুলো ওয়ার্ড্রোবে রাখতে গিয়ে দেখলো ওয়ার্ড্রোবের অবস্থা আরও খারাপ। শার্ট, প্যান্ট আর টি শার্ট যাচ্ছে তাই অবস্থায় ফেলে রেখেছে। এ পর্যায়ে এসে মেঘের রাগ উঠে গেছে। একটা মানুষ এতটা অযত্নশীল হয় কেমন করে? মেঘ রাগে গজগজ করতে করতে ওয়ার্ড্রোব গোছাচ্ছে। আচমকা একটা ক্যাটালগ দেখে মেঘ থমকে গেল। মেয়েদের ড্রেসের ক্যাটালগ হাতে নিয়ে ভালোভাবে দেখতেই 2 চোখ প্রসারিত হয়ে গেছে। মেঘ সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে ছবি খুঁজতে লাগলো, কিন্তু এত এত ছবির ভিড়ে কাঙ্ক্ষিত ছবি খুঁজে পেল না। তাই ক্যাটালগটা একপাশে রেখে দ্রুত জামা কাপড় গোছাতে শুরু করলো। কোনো রকমে সব গুছিয়ে ক্যাটালগ আর ফোন নিয়ে নিজের রুমে ছুটলো। ফ্রেশ হয়ে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। হালিমা খান ঘুমাচ্ছিলেন, তাই মালিহা খানকে আপাতত বলে বেরিয়েছে। রিক্সা নিয়ে সরাসরি বন্যাদের বাসায় আসছে।
বন্যাদের বাসাও তেমন কেউ নেই। আপু আর আঙ্কেল অফিসে, বন্যার ভাইও খেলতে বেরিয়েছে। অনেকক্ষণ দরজা ডাকার পর বন্যার আম্মু এসে দরজা খুলে দিয়েছে। মেঘ সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করেই বন্যার রুমের দিকে ছুটল। বন্যা বেঘরে ঘুমাচ্ছে। পরপর দুবার ডাকতেই বন্যার ঘুম ভেঙেছে। মেয়েকে দেখে বন্যা এক লাফে শোয়া থেকে উঠে বসেছে। কথা নেই বার্তা নেই, হুট করে বাসায় চলে আসছে। এটা যেন অবিশ্বাস্য ঘটনা। বন্যা থতমত খেয়ে জিজ্ঞেস করলো, তুই হঠাৎ আমাদের বাসায়? তোকে দেখতে মন চাচ্ছিল তাই আসি। সকালেই না দেখা হলো, তাতে কি হয়েছে? আসতে পারি না? এখন কি চলে যাব? এই না না, আমি এমনি বললাম। কল দিয়ে জানালিও না, হুট করে চলে আসলি তার জন্য। তোর ভাই জানে? না, ভাইয়া পরীক্ষা দিতে গেছে। আচ্ছা শোন, তোর ঈদের ড্রেসটা একটু বের করতো, যেটা গিফট পাইছিলি। কেন? দেখবো একটু। ওই ড্রেস দেখতে বাসায় আসিস, বলে ছবি পাঠিয়ে দিতাম। তুই বড্ড বেশি কথা বলিস, চুপচাপ ড্রেস বের করে দে। বন্যা উঠে ওয়ার্ডরোব থেকে ড্রেস বের করে মেঘের হাতে দিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ প্যাকেট থেকে ড্রেসটা বের করতে করতে বন্যা এসে শান্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে বলবি? মেঘ কপট রাগী স্বরে বলল, আমার জন্য শ্যামায়ের বরফি নিয়ে আয়। আছে কি না কি জানি, না থাকলে বানিয়ে নিয়ে আসবি, যা এখন। মেঘের এমন আচরণের মানে বুঝল না বন্যা, তবুও মেঘের কথা মতো বরফি আনতে নিচে চলে গেল। গতকাল বিকেলে আপু আর বন্যা মিলে শ্যামায়ের বরফি বানিয়েছিল। সকালে সেখান থেকেই কয়েকটা মেঘের জন্য নিয়েছিল, কিন্তু মিষ্টি আর মিনহাজ দেখে ফেলায় মেঘের ভাগ থেকে ওদেরকেও ভাগ দিতে হয়েছিল। এদিকে মেঘ ড্রেসটা বিছানার উপর ছড়িয়ে রেখে ব্যাগ থেকে সেই ক্যাটালগটা বের করে ভালোভাবে পরখ করতে লাগলো। ক্যাটালগ আর ড্রেসের কালার ব্যতীত বিন্দুমাত্র পার্থক্য নেই। মেঘের ঠোঁট জুড়ে মুচকি হাসি, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্পষ্ট স্বরে বলে উঠল, ও আচ্ছা, বড়লোক বাপের ছেলেটা তবে আমার একমাত্র ভাই তানভীর খান ছিল। আমার চোখ ফাঁকি দিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে গিফট পাঠানো, দাঁড়াও দেখাচ্ছি। মেয়ে ক্যাটালগ ব্যাগে রেখে ড্রেসটা ভাঁজ করছে আর একা একাই বিড়বিড় করছে। এর মধ্যে বন্যা বরফি আর পিঠা নিয়ে আসছে। বন্যাকে দেখেই মেঘ চুপ হয়ে গেছে। বন্যা ড্রেস ওয়ার্ডরোবে রাখতে রাখতে বলল, তোর কি হয়েছে আজ? উত্তর না দিয়ে মেঘ প্রশ্ন করলো, এই ড্রেসের মালিকের সন্ধান পেয়েছিলি? না, সন্ধান পেলে তোকে অবশ্যই জানাতাম। মেঘ খাচ্ছে আর আনমনে হাবিজাবি ভাবছে। বন্যা একা একাই কথা বলছে, কিন্তু সেসব কথা মেঘের মস্তিষ্কে ঢুকছেই না। বন্যার আম্মু ডাকছে শুনে বন্যা আবারও নিচে গেল। মেঘের মস্তিষ্কে দ্বিধাদ্বন্দ্বের আনাগোনা চলছে। এই ড্রেস তানভীর পাঠিয়েছে, এটা 100% শিওর। বন্যার প্রতি কেয়ার দেখে মেঘের আগেও সন্দেহ হয়েছিল, তবে আজ মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। কিন্তু বন্যার মনে কি চলছে এখনও বোঝা যাচ্ছে না। এর মধ্যে আবির কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কোথায় আপনি? বন্যাদের বাসায় আসছি। কেন? গুরুত্বপূর্ণ কাজ ছিল। কি কাজ বলা যাবে? আপনি জানেন। এটুকু বলতেই বন্যার রুমে আসছে। মেয়ে কথাটা গিলে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনার মিটিং শেষ? কি বলতে চাইছিলেন? কিছু না, এখন রাখছি, পরে কথা বলবো। মেয়ে কল কাটতেই বন্যা চাপা স্বরে বলল, যে একটা আপনি নেই বলে কেউ ফোন দিয়ে খোঁজও নেয় না। আমাদের বাসায় আসছিল 20 মিনিটও হয়নি, এর মধ্যে ফোন দিয়ে ফেলছে। এত প্রেম। মেঘ মেকি স্বরে বলল, আমি তোর মতো অনুভূতি চাপিয়ে রাখতে পারি না। তুই কাউকে পছন্দ করলে বল, আপনার ব্যবস্থা না হয় আমি করে দিব। আমার পছন্দের কেউ নেই, এমনি মজা করলাম তোর সাথে। সত্যি কেউ নেই? বন্যা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রাগী স্বরে বলল, থাকলে কি তোকে বলতাম না? কি জানি, নাও বলতে পারিস। তোর আজ হয়েছে কি বলবি আমাকে? তাড়াতাড়ি কথা কেন বলছিস? কিছু হয়নি। বন্যা আর মেঘের আরও কিছুক্ষণ আলাপচারিতা চলল। মেঘ আজ তেমন কিছু বলতেই পারছে না। বন্যাকে ভাবি বানানোর চিন্তা একান্তই মেঘের ছিল, কিন্তু তানভীর বন্যাকে পছন্দ করে এটা ভেবেই মেঘ আশ্চর্য হচ্ছে। তার থেকেও বড় কষ্ট এটাই যে তানভীর আজ পর্যন্ত মেয়েকে একটাবার বলার প্রয়োজন মনে করেনি। তানভীর পরীক্ষা শেষে বাসায় ফিরে মেয়েকে না পেয়ে সঙ্গে সঙ্গে কল দিয়েছে। মেঘ ওয়াশরুমে ছিল, তাই বন্যা কল রিসিভ করেছে। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কোথায় তুই? মেঘ আমাদের বাসায় আসছে। বন্যার কণ্ঠ শুনে তানভীর গলা ঝেড়ে বলল, আশেপাশে বোনও থাকলে ফোনটা দাও। আপনার বোনও আশেপাশে থাকলে নিশ্চয়ই আমি ফোনটা রিসিভ করতাম না। মেঘ ওয়াশরুমে। ও, বের হলো, আমাকে কল দিতে বললো। বন্যা পরীক্ষার কথা জিজ্ঞেস করতে যাবে, তার মধ্যে কল কেটে দিয়েছে। মেঘ আসতেই বন্যা জানিয়েছে। মেঘ কল দিতে গিয়ে খেয়াল করলো ফোনে ব্যালেন্স শেষ। ততক্ষণে বন্যা নাস্তার প্লেটগুলো নিয়ে নিচে চলে গেছে। বন্যার ফোনের লক মেঘের জানাই আছে। মেঘ স্বাভাবিকভাবে বন্যার ফোন হাতে নিয়ে লক খুলে তানভীরের নাম্বার লিখতে শুরু করলো। 5-6 ডিজিট লিখতেই ভিলেন নামে সেভ করা তানভীরের নাম্বার ভেসে উঠেছে। মেঘ ভাবলেশীন চোখে চেয়ে আছে। হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝতে পারছে না। ভাইয়ের প্রতি অতিরিক্ত ভালোবাসায় রাগটাই প্রকাশ পেল। বন্যার রুমে আসতেই মেঘ বাজখাই কণ্ঠে বলে উঠল, ভাইয়ার নাম্বার ভিলেন দিয়ে সেভ করছিস কেন? এমনি। আমার ভাই তোর সাথে কি এমন করেছে? কিছুই করেনি। তো কি আবার মন চাইছে তাই এই নামে সেভ করছি। মেঘ আনমনে কিছু ভেবে শক্ত কণ্ঠে শুধালো, আমার ভাইকে কি তোর সহ্য হয় না? ভাইয়ের আচরণে বিরক্ত? ভাইয়া কি তোর সাথে বাজে ব্যবহার করেছে?
মেঘ প্রশ্নের পিঠে প্রশ্ন করাতে বন্যার কঞ্চিত ভ্রুযুগল আরও বেশি কঞ্চিত হলো। কিছুক্ষণ চুপ থেকে বন্যা সুগভীর কণ্ঠে বলল, তোর ভাইকে পছন্দ না করার মতো কোনো কারণই নেই, আর না উনি আমার সাথে বাজে ব্যবহার করেছেন। সেদিন একটা মুভি দেখছিলাম, নায়ককে ভিলেন বলে ডাকে। নায়কটা তোর ভাইয়ের মতো দেখতে, তার জন্য এই নামে সেভ করেছিলাম। ফোন দে, ডিলিট করে দিচ্ছি। মেঘের ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি ফুটল। চক্ষু পল্লব ঝাপটে হাস্যজল মুখে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, নো প্রবলেম বেবি, ভালোবেসে দিয়েছে যখন পাল্টাতে হবে না। আমার ভাই ভিলেনরূপী নায়ক হলে আমার কোনো আপত্তি নেই। বন্যা চাপাস্বরে বলল, আমি এত কিছু ভেবে দেইনি, মাথায় আসে এমনি দিয়েছি। ভালোবাসা আবার কোথা থেকে আসলো? মেঘ নির্বিকার ভঙ্গিতে শুধালো, তুই আমার ভাইকে ভালোবাসিস না? আচমকা মেঘের এমন প্রশ্নে বন্যা কেঁপে উঠল। পূর্ণ মনোযোগে মেঘের অভিমুখে তাকালো। কোনো উত্তর দিতে পারছে না। শরীর জুড়ে অজানা শিহরণ, মস্তিষ্কের প্রতিটা নিউরনে তোলপাড় চলছে। দাঁতে দাঁত পিষে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আগে হলে মুখের ওপর বলে দিত, না ভালোবাসি না। আজ চাইলেও এই দুটো শব্দ বলতে পারছে না। মনে হচ্ছে কেউ মুখ চেপে ধরে আছে। বুকের ভেতর পিন পিন ব্যথা হচ্ছে। মেঘ স্থির দৃষ্টিতে তাকিয়ে চোখের পাতা পিটপিট করছে। ঠোঁটে মৃদু হাসি লেগেই আছে। বন্যা কাচুমাচু করে বলে উঠল, আমি ওনাকে নিয়ে এমন কিছু ভাবি না। মেঘ ঠোঁট চেপে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, তাহলে কাকে নিয়ে ভাবো শোনা? গলির মোড়ের মোকলেস মিয়াকে নিয়ে? মোকলেস মিয়া আবার কে? মনে নেই সেদিন যে বললো ব্যাটাই তোমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়? হোয়াট? কি? কিসের কি? হোয়াট অর্থ কি? বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, ফাজলামো করছিস? তুইও তো আমার ভাইয়ের জীবনে ফাজলামো করছিস। মানে? কিছু না, ভাইকে কল দিচ্ছি, চুপ কর। বন্যার ফোন থেকে কল দেয় তানভীর রিসিভ করে ধীর কণ্ঠে বলল, বলো। ভাইয়া, আমি মেঘ। হ্যাঁ বল। তোমার কি মন খারাপ? পরীক্ষা ভালো হয়নি? হয়েছে মোটামুটি। তুই যে আম্মুকে না বলে চলে গেলি, আম্মু টেনশন করছিল। বড় আম্মুকে বলে আসছি। বড় আম্মু বলেনি? বড় আম্মু বাসায় ছিল না, আম্মু কল দিয়েছে, তুই নাকি রিসিভ করিসনি। আমি ভাবছি আম্মু বকা দিতে কল দিয়েছে, তাই রিসিভ করিনি। বাসায় কখন আসবি? মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি এসে নিয়ে যাও। আমি 4 ঘন্টা পরীক্ষা দিয়ে বাসায় আসছি কিছুক্ষণ হলো, এখন বের হওয়ার মতো এনার্জি নেই। তুই রিক্সা করে চলে আয়। আমি না হয় চলে আসবো, কিন্তু একজন যে কত কষ্ট করে তোমার জন্য রান্না করছে, তুমি আসলে খাওয়াবে বলে। বন্যা তড়িৎ বেগে মেঘের মুখ চেপে ধরেছে। তানভীর ভ্রুকুচকে প্রশ্ন করল, কে? মেঘ বন্যার হাত সরিয়ে আস্তে করে বলল, বন্যা। ও, তাকে রান্না করতে বারণ কর, আর তুই তাড়াতাড়ি বাসায়। আমি কিছু বলতে পারবো না। বন্যা এত কষ্ট করে রান্না করছে, আর তুমি এমন আচরণ করছো। তুমি এসে আমায় নিয়ে যাবে, এটাই ফাইনাল। আর না হয় আমি এখানেই থাকবো, বাই। বন্যা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোর ভাইয়ের জন্য রান্না করছি? না, কিন্তু এখন করবি। আমি পারবো না। এই ছিল আজকের আমৃত ভালোবাসি তোকে উপন্যাসের ৭৯তম পর্ব। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু ভালো লাগার জন্য না, বরং পুরো পৃথিবীর মানে বদলে দেওয়ার জন্য। তাদের উপস্থিতি ছোট হলেও প্রভাবটা থেকে যায় অনেক গভীরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। পরবর্তী অধ্যায়টি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন এক ভালো লাগার অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। আল্লাহ হাফিজ।